আজ আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যা কিনা আমাদের সাধারণ ধারণার থেকে উল্টো। আমরা সচরাচর দেখি কোনো পুলিশ অফিসার রহস্যের গভীরে গিয়ে ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করে, কিন্তু এখানে খুনের তদন্তে থাকা অফিসার নিজেই একজন সাইকো কিলার। কেস সলভ করার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। তার কাছে নেই কোনো নিয়ম, নেই কোনো আইন। সে এতটাই ভয়ানক যে আপনার কল্পনাকেও হার মানাতে বাধ্য হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোশনবাজ। বলছি 2025 সালে তেলুগু ভাষায় নির্মিত ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি হিট দ্য থার্ড কেস। তো চলুন কথা না বাড়িয়ে গল্পের ভিতরে ঢোকা যাক। শুরুতেই আমরা দেখতে পাই তেলেঙ্গানা স্টেটে নিজের জীবন বাজি রেখে দুর্বৃত্তদের সাথে লড়াই করতে গিয়ে এসিপি ধানিয়া মারা গিয়েছে। তাই এসিপি ধানিয়াকে পোস্ট প্রাইমারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। অন্যদিকে যে ডিপার্টমেন্টে এসিপি ধানিয়ার মতো একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার কাজ করত, সেই ডিপার্টমেন্টের আরেক অফিসারের নাম এসপি অর্জুন সরকার, যাকে কোনো একটা ক্রাইমের জন্য আদালতে আনা হয়েছে। অর্জুন যে ক্রাইম করেছে সেটা আনএক্সপেক্টেবল ক্রাইম, তাই এভিডেন্স কালেক্ট করতে কিছু সময় লাগবে। তাই রাষ্ট্রপক্ষের আইনজীবী জজ সাহেবকে অনুরোধ করে অর্জুনকে যেখানে রিমান্ডে রাখা হয়েছে সেখানে সিকিউরিটি কিছু সমস্যা আছে, তাই তাকে যেন সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হয়। কোর্টের নির্দেশে অর্জুনকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়। অন্যদিকে দেখানো হয় এক মা তার 9 মাস বয়সী বাচ্চার কিডন্যাপিং কমপ্লেন নিয়ে থানায় এসেছে, আর তিনি যেভাবে ব্যক্তির বর্ণনা দিচ্ছে অনেকটা অর্জুনের সাথে মিলে। এদিকে অর্জুন জেলে আসার পর থেকেই সবার নজর অর্জুনের দিকে, কারণ জেলে থাকা অর্ধেকের বেশি আসামিকেই তিনি জেলে পাঠিয়েছেন। কেউ তাকে খুন করার চেষ্টা করছে, তবে স্যামুয়েল নামে জেলে থাকা একজন প্রভাবশালী কয়েদি অর্জুনকে তার সাথে নিয়ে যায়। স্যামুয়েল সেফটির জন্য অর্জুনকে একটি ছুরি দেয় আর জানতে চায়, তুমি তো পুলিশ অফিসার, তুমি এখানে কিভাবে এলে? ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। অর্জুনকে দেখা যায় তার গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে কোথাও যাচ্ছে। পথে একটি জায়গায় দাঁড়িয়ে একটি শকুনকে মাংস খাওয়াচ্ছিল। এরপর দেখা যায় অর্জুন তার গাড়িতে করে কাউকে বেঁধে নিয়ে এসেছে এবং একটি জলাশয়ের উপরে ওই ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে দেয়। এরপর ক্যামেরা সেট আপ করে এবং ক্যামেরা অন করে লোকটির গলা কেটে ফেলে। তারপর দেখতে পায় হোমোসাইড ইন্টারভেনশন টিমের অফিসে গিয়ে ডিজিপি নাগেশ্বর রাওয়ের কাছে জয়েন করে। এই টিমে এসপি র্যাঙ্কে অর্জুন একাই আছে। তার সাথে রয়েছে এএসপি বর্ষা, এসআই দীপাকর এবং তার আরো 26 জন সদস্য। অর্জুনের লেফট শোল্ডারে হালকা পেইন অনুভব করছে, তাই গুগল করে এই পেইনের কারণ নিয়ে ঘাটাঘাটি করছিল। আবার বর্ষা অফিসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। অন্যদিকে দীপাকর পা নাড়াচ্ছিল, আর এটা দেখে অর্জুনের খুবই বিরক্ত লাগে। তাই তাকে জোরে একটি ধমক দেয় এবং পা নাড়াতে নিষেধ করে। এতে করে বর্ষা আর দীপাকরও বুঝতে পারে যে সামনের দিনগুলো হয়তো তাদের জন্য আর তেমন ভালো যাবে না। এরই মধ্যে একটি খুনের খবর আসে, আর হিট টিম সেই জায়গাতে চলে যায় যেখানে অর্জুন একজনকে খুন করে রেখে গিয়েছিল। অর্জুন এমন একটা ভাব নিয়েছে যাতে বোঝার উপায় নেই যে খুনটা সেই করেছিল। গলায় একটি নির্দিষ্ট পয়েন্টে ছুরি চালানো হয়েছে, আবার বুককে কয়েক জায়গাও কাটা। ধারণা করা হচ্ছে সেখান থেকে অর্গান বের করে নেওয়া হয়েছে, কিন্তু খুনটা পানির উপরে করায় তেমন কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। লোকাল থানার এসআই জানায় ফুটপ্রিন্ট থাকলেও তা কোনো কাজে আসবে না, আর গাড়ির টায়ার মার্কও গ্রেড লাইন করে নষ্ট করে দেওয়া হয়েছে। মূলত অর্জুন তো আগে থেকেই জানতো যে তারা কি কি বিষয়ের উপর তদন্ত করবে, তাই অর্জুন ওইসব বিষয় মাথায় রেখেই খুনটা করেছিল। তবে অর্জুন বর্ষা আর দিবাকরকে তদন্তের দায়িত্ব দিয়ে এখান থেকে চলে যায়। পরে সিন চলে যায় রাতে। অর্জুন তার বাবার সাথে খাবার খাচ্ছিল। তারা যখন খাবার খাচ্ছিল তখন টিভিতে এই খুনের নিউজটা চলছিল। এজন্য অর্জুনের বাবা বলে, কি যে দিনকাল আসলো, মানুষ এতটা হিংস্র কিভাবে হয়? অর্জুন জবাব দেয়, সন্তানকে ঠিকমতো লালন পালন না করলে এমনটাই হয়। এরপর অর্জুন ছাদে গিয়ে তার সেই শকুনকে খাবার দেয়। পরদিন অর্জুন ডক্টরের সাথে দেখা করে। মূলত অর্জুনের এনজাইটি সমস্যা আছে, আবার বিপিও খুব হাই, খুব সহজেই ভায়োলেন্ট হয়ে যায়। এজন্য তাকে ডক্টরের অবজারভেশনে থাকতে হয়। অর্জুন ডক্টরকে তার শোল্ডারের পেনের বিষয়ে বলে, কারণ অর্জুন ধারণা করছে এর থেকে হয়তো হার্ট অ্যাটাকও হতে পারে। কিন্তু ডক্টর জানায় এটা নিজের কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। এরপর অর্জুন চলে যায়। অর্জুন অফিসে গিয়ে ওই খুনের ব্রিফিং শুনছিল। আর তখন এসআই দীপাকর তাকে অনুরোধ করে, স্যার, আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল ডে, মেয়ে আমাকে যেতে বায়না করেছে, আমার একদিনে ছুটি লাগবে। অর্জুন সোজা বলে দেয় কোনো ছুটি হবে না। একদিকে ব্রিফ চলছে আর অন্যদিকে অর্জুন ডেটিং অ্যাপে মেয়ে খুঁজে বেড়াচ্ছে। অর্জুনের এখন বেশ বয়স হয়েছে, তারপরেও সে বিয়ে করেনি। এজন্য অ্যাপে প্রোফাইল দেখে মেয়েদের সাথে দেখা করে। কিন্তু অর্জুন এমন কিছু প্রশ্ন করে যেগুলো শুনে মেয়েরা ওয়াশরুমের কথা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর এমনটা বহুদিন ধরে চলে আসছে। সিন চলে যায় অর্জুনের বাসায় রাতে। অর্জুন ল্যাপটপে কিছু একটা দেখছিল। তখনই তার বাবা এসে বলে, তুই কি বিয়ে করবি না, নাকি এমনি ভাবে নীল ছবি দেখে জীবন কাটিয়ে দিবি? তোর অফিসের যদি কাউকে পছন্দ হয় তাহলে তুই তাকে বিয়ে করে ফেল। কিন্তু এখানে অর্জুনের একটা রুলস হচ্ছে, সে ডিপার্টমেন্টের কাউকে বিয়ে করবে না। তার বাবা বলে, বাঁচতে হলে একজন জীবন সাথী প্রয়োজন হয়,
অর্জুনের কথা, মা মারা যাওয়ার পর তুমি যখন আমাকে দাদার কাছে রেখে দেশ রক্ষা করতে চলে গিয়েছিলে, তখন এইসব নীতি কথা কোথায় ছিল? তার মানে এখান থেকে বোঝা যায় বাপ ও ছেলের মধ্যে সম্পর্ক ততটা ভালো নেই। পরের দিন অর্জুন অফিসের ছাদে স্মোক করছিল। তখনই মৃদুলা নামে একটি মেয়ে অর্জুনের সাথে কথা বলতে আসে। অর্জুন তাকে চিনতে পারছিল না। মৃদুলা বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে? গতকাল রাতেই না ম্যাট্রিমনি সাইটে তোমার সাথে কথা হলো, আর তুমি আমাকে এখানে আসতে বললে। অর্জুন এখন স্পষ্ট বুঝতে পারছে যে তার বাবা এই কাজটা করেছে। এজন্য অর্জুন তার বাবাকে কল করে এবং জানতে পারে তার বাবাই ম্যাট্রিমনি সাইটে তার নামে প্রোফাইল খুলে মৃদুলার সাথে চ্যাট করেছে। এজন্য অর্জুন মৃদুলাকে সত্যটা বলে দেয়, গত রাতে তোমার সাথে আমি চ্যাট করিনি, আমার বাবা চ্যাট করেছে, আর আমাকে ফাঁসানোর জন্য সে এমনটা করে। তবে অর্জুন এটাও বলে, আমি যদি তোমার ফটো দেখতাম তাহলে আমিই চ্যাট করতাম। অর্জুনের সত্য বলায় মৃদুলা এই ব্যাপারটি অনেক ভালোভাবে নেয়। এজন্য মৃদুলা অর্জুনকে কফি অফার করে, আর এরপর তারা রেস্টুরেন্টে বসে কথা বলে। অর্জুন যেভাবে কথা বলছিল, অর্জুনের কথার স্টাইল দেখে মৃদুলা বলে, তোমাকে মনে হয় তোমার মা বড় করেনি, তোমার বাবা বড় করেছে। কারণ কোন সিচুয়েশনে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শুধু মায়েরাই জানে। তবে অর্জুন তার মা মারা যাওয়ার কথা বললে মৃদুলা বলে, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি তোমাকে সবকিছু শেখাতে পারি। মৃদুলা জানতে চায়, তুমি কি সন্ধ্যা পর্যন্ত ফ্রি আছো? অর্জুন বলে, সন্ধ্যা কেন, আমি সকাল পর্যন্ত ফ্রি আছি। এরপর দুজনেই বিচে ঘুরতে যায়। দুজনেরই দুজনকে খুবই পছন্দ হয়। এরপর রাতে অর্জুন মৃদুলাকে তার বাড়ির সামনে ড্রপ করে দেয়। তবে অর্জুন যখন বিদায় নিচ্ছিল, অর্জুন মৃদুলাকে কিস করতে যায়। তখন মৃদুলা বাধা দিয়ে বলে, এত লোভী হওয়া যাবে না, কিছু পরের জন্য বাঁচিয়ে রাখতে হবে। এরপর অর্জুন চলে আসে, আর অর্জুন এসেই দেখে তার বাবা ম্যাট্রিমনি সাইটে অন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তবে অর্জুনকে কিছুটা খুশি দেখে অর্জুনের বাবাও কিছু বুঝতে পারছিল। সিন চলে যায় পরবর্তী দিন। গত দিনের মতো অর্জুনও আজও একটি লোককে খুন করতে জঙ্গলের মধ্যে এনে ঝুলিয়ে রেখেছে। তবে ক্যামেরা অন করার সাথে সাথেই অর্জুনের দিকে কেউ একজন গুলি করে। তখন অর্জুন নিজেকে সেফ পয়েন্টে নিয়ে যায়, এবং তখন এএসপি বর্ষা এসে তাকে গান পয়েন্ট করে। কারণ অর্জুনের ব্যবহারে বর্ষার প্রথম দিকেই সন্দেহ হচ্ছিল, তাই বর্ষা সারাক্ষণ অর্জুনকে ফলো করতে থাকে। কিন্তু অর্জুনও খুব চতুর। অর্জুন খুব সহজেই বর্ষার কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। এরপর বর্ষাকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা বলছিল, আমি প্রথম দিন থেকেই তোমাকে সন্দেহ করছিলাম, এভাবে তুমি মানুষদের ধরে এনে খুন করছো। তুমি তো নিজেই একটা সাইকো কিলার। পুলিশ হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। আমি তোমার নামে কমপ্লেন করব। আমার নামে রিপোর্ট করে যদি আমাকে জেলে পাঠাও, তারপর এভাবেই খুন হতে থাকবে। এরপর সিন চলে যায় কয়েক মাস পূর্বে। অর্জুনের পোস্টিং তখন ছিল জম্মু কাশ্মীরে। শ্রীনগরে একটি খুনের খবর পেয়ে অর্জুন সেখানে যায়। এখানে খুনটা হয়েছে সেই একই প্যাটার্নে, যে প্যাটার্নে অর্জুন খুন করেছে। গলার দিকে নির্দিষ্ট একটি জায়গায় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে, পিঠেও বেশ কয়েকটি জায়গায় কাটা, আবার মাথার খুলিটাও আগলা করে রাখা। এসআই রবি বলে, বরফ পড়াতে ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, কিন্তু অর্জুনের কথা, ফুটপ্রিন্ট না পাওয়া যেতে পারে, কিন্তু টায়ার মার্ক তো ঠিকই আছে। কারণ বরফ থাকলেও বরফের নিচে টায়ার মার্ক নিশ্চয়ই আছে। তাই অর্জুনের কথা মতো বরফ গলিয়ে সেখানে টায়ার মার্কও পাওয়া যায়। টায়ার মার্ক দেখে বোঝা যাচ্ছিল কোন একটি বড় গাড়ির টায়ার হবে। আর এখান থেকে বডি দূরে নেওয়া হয়েছে, তার মানে যে বহন করেছিল তার ফিটনেস অবশ্যই ভালো। এজন্য এই স্পটের আশেপাশে লোকাল যারা বসবাস করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করে, কেউ এখান দিয়ে বড় কোনো গাড়ি যেতে দেখেছে কিনা। এরই মধ্যে বডির পোস্টমর্টেম রিপোর্ট চলে আসে। বডির পিছনের দিকের ক্ষতগুলো মৃত্যুর পরে করা হয়েছে, আর বডি থেকে 3টি অর্গান মিসিং। রবি ধারণা করছে এগুলো হয়তো অর্গান ট্রাফিকিং এর কাজ হতে পারে। কিন্তু অর্জুন বলে, বডি থেকে যেসব অর্গান মিসিং হয়েছে এগুলো কোনো ট্রান্সপ্ল্যান্টের কাজে আসে না, এসব অর্গান থেকে হরমোন জেনারেট করা হয়। তাই অর্জুন ধারণা করছে এর পিছনে বিশেষ কোনো কিছু লুকিয়ে আছে। আশেপাশে সবার থেকেও তথ্য নিয়ে জানা যায়, ওই সময় এখান দিয়ে কালো রঙের একটি বোলেরো গাড়ি জঙ্গলের দিকে গিয়েছিল। এজন্য অর্জুন নির্দেশ দেয়, আশেপাশে যত টায়ারের দোকান আছে সব জায়গায় খোঁজ নিয়ে দেখো রিসেন্টলি কেউ বোলেরো এর টায়ার চেঞ্জ করেছে কিনা। আর গ্রামে সকল টায়ারের দোকান থেকে তথ্য নিয়ে জানা যায় ওই গ্রামে মোট 3টি বোলেরো কারের টায়ার চেঞ্জ করা হয়েছে। এরপর দোকান থেকে সব তথ্য নিয়ে 3টি গাড়ির মালিকের ঠিকানা বের করা হয়। আর এরই মধ্যে একটি বাড়িতে সেম টায়ার দেখে অর্জুন সন্দেহ করে। তবে ওই বাড়ির মালিক তখন বাড়িতে ছিল না, সে বাড়িতে ঢুকে পুলিশকে দেখা মাত্রই পালানোর চেষ্টা করছিল। তখনই লোকাল থানার এসআই তাকে ধরে ফেলে, আর এই মুহূর্তে সে এসআই এর বন্দুক নিয়ে এসআই এর বুকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন তার পিছু করতে থাকে। ওই লোকটার নাম ছিল কাদরি। কাদরি সেখান দিয়ে দৌড়ে একটি মাংসের দোকানে চলে যায়, আর সেখানে কাদরির আরো 4জন সহযোগী ছিল। অর্জুন মাংসের দোকানে ঢোকা মাত্রই তাদের সাথে মারামারি করতে শুরু করে, আর অর্জুন একে একে সবাইকে খুব জঘন্যভাবে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়। তবে কাদরিকে অক্ষত অবস্থায় কাস্টডিতে নেওয়া হয়। এদিকে ওই এসআই এখন হসপিটালে।
তবে ডক্টর জানায় গুলি বের করা হয়েছে, সে কিছুটা শঙ্কামুক্ত আছে। হসপিটাল থেকে ওই রোগীদের তথ্য নিয়ে কর্ণিকা অর্জুনকে বলে 5 জনকে মেরেছ, হসপিটালে তারা ক্রিটিক্যাল অবস্থায় আছে। এত ভায়োলেন্স কেন অর্জুন? অর্জুন বলে, ম্যাডাম, আমার টিমের একজন ক্রিটিক্যাল অবস্থায় আছে। কর্ণিকার কথা, একজন মুসলিম পুলিশ অফিসারের জন্য তুমি এতটা ভায়োলেন্স কেন হবে? কিন্তু অর্জুন বলে, আমার কাছে হিন্দু পুলিশ মুসলিম পুলিশ বলে কোনো কিছু নেই, আমি শুধু পুলিশই জানি। এরপর অর্জুন কাদ্রি থেকে তথ্য বের করার জন্য কাদ্রিকে ইচ্ছামতো পেটায়। তবে এরই মধ্যে এক কনস্টেবল এসে জানায় সাইবার সেল থেকে কাদ্রির ফোন আনলক করা হয়েছে, আর ওই ফোনের মধ্যেই কাদ্রির খুন করার ভিডিওটি পাওয়া যায়। তার মানে এখন এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে কাদ্রি খুন করেছে। আর এরই মধ্যে নিউজে দেখা যায় বিহারে সেম একই প্যাটার্নে আরেকটি খুন হয়েছে। বিহারের পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় তারা খুনিকে 1 ঘন্টার মধ্যেই ধরে ফেলেছে। এত কম সময়ের মধ্যে 2 জায়গায় 2টি খুন, আবার খুন দুটি সেই একই প্যাটার্নে, কিন্তু খুনি দুজনই আলাদা। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটি যোগসূত্র আছে, আর সেই যোগসূত্রের খোঁজেই অর্জুন রবিকে নিয়ে বিহার চলে যায়। তবে জায়গাটি খুবই সেন্সিটিভ একটি জায়গা, এজন্য প্যারামিলিটারি সহযোগিতা নিয়ে অর্জুনরাও সে থানায় চলে যায়। আর যে ছেলেটি খুন করেছে ওই ছেলেটিকে অ্যারেস্ট করার সময় তার বাড়ি থেকে একটি ক্যামেরা উদ্ধার করে। ক্যামেরাটি ওপেন করে দেখা যায় এখানেও সেম প্যাটার্নে খুনটা করা হয়েছে এবং তা ভিডিও ধারণ করা হয়েছে। আর একটি বক্সের মধ্যে ভিকটিমের বডি থেকে 3টি অর্গান বের করে প্রিজার্ভ করা হয়েছে। আর তখনই রুবি জানায় দেশের বিভিন্ন জায়গায় ঠিক একই প্যাটার্নে আরো 13টি খুন হয়েছে, এমনকি দেশের বাইরেও 6টি হয়েছে, আর সব এই একই প্যাটার্নে। তবে এদের কারোর সাথে কারো কোনো কানেকশন নেই। অর্জুনের ধারণা যতগুলো কেস রেজিস্টার্ড হয়েছে আমরা জাস্ট ততগুলোর তথ্যই জানি, এর বাইরে আরো থাকতে পারে। আর সবগুলো খুন করা হয়েছে সেম একই প্যাটার্নে, তাই খুনের পিছনে নিশ্চয়ই কোনো মোটিভ আছে। এজন্য অর্জুন এই কিলারের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছিল, কিন্তু কিলার কোনোভাবে মুখ খুলতে রাজি না। অর্জুন কাদ্রির ফটো দেখায়, তারপরও কিলার কোনো কিছু বলছে না। তখনই প্যারামিলিটারি ফোর্সের একজন সদস্য এসে জানায় এই থানায় ম্যাস অ্যাটাক হবে, তার মানে এই ছেলেকে ছাড়াতে থানায় অ্যাটাক করা হবে, এজন্যই তাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হবে। অর্জুন ওই কিলারকে শ্রীনগর ট্রান্সফার করে দিতে বলে, কিন্তু তার জন্য ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে, আর সেই পারমিশন নিতে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু তাদের হাতে এত সময় কই? তখন ছেলে ভিতরে থাকা ওই কিলারটি ইশারায় বোঝাচ্ছিল যে আমার একটি চুলও তুমি ছিঁড়তে পারবে না। তা দেখে অর্জুন রেগে গিয়ে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়াই ওই কিলারকে নিয়ে রওনা হয়ে যায়, আর পথেই তাদের উপর অ্যাটাক হয়। কিন্তু অর্জুন খুব চতুরতার সাথে কিলারকে নিয়ে শ্রীনগর চলে আসে। শ্রীনগর ফিরেই অর্জুন দেখে স্থানীয় বাসিন্দারা অর্জুনের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আর কর্ণিকার সাথে দেখা করলে কর্ণিকা জানায় যে অর্জুন যে 5 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে তার মধ্যে 2 জন আজাদ কাশ্মীরের অ্যাক্টিভিস্ট। তাই সমস্যাটা এখন পলিটিক্যাল হয়ে দাঁড়িয়েছে। ভয় হচ্ছে যদি এদের মধ্যে কারো কিছু হয়ে যায় তখন আরো বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু অর্জুন কর্ণিকাকে বোঝায় যে 13টা মার্ডার হয়ে গিয়েছে, 2 জনকে আমরা কাস্টডিতে নিয়েছি। এদের খুনের প্যাটার্ন যেহেতু এক, তাই এদের মধ্যে কোনো না কোনো মোটিভ অবশ্যই আছে। কর্ণিকা বলে যেটাই থাকুক না কেন খুব দ্রুত এটা সলভ করে ফেলো। এজন্য অর্জুন কাজে লেগে পড়ে। অর্জুন রবিকেও নির্দেশ দেয় কাদ্রির বাড়ি তল্লাশি করো, দেখো ওদের মধ্যে কমন কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। তবে কাদ্রির বাড়ি তল্লাশি করে কাদ্রির বেশ কয়েকটি আইডিও পাওয়া যায়, আর কয়েকটি ছুরি পাওয়া যায়। আর ওই ছুরিগুলোর মধ্যে একটি ছুরিতে লেখা ছিল সিটিকে, যা দেখে অর্জুনের একটু সন্দেহ হয়, কারণ এটা কোনো সাধারণ বিষয় না। এজন্য অর্জুন ছুরিটা নিয়ে যায়। আর এখান থেকে অফিসে ফিরে দেখে অফিসের সামনে আরো বড় প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে। তবে এবার প্রোটেস্টররা অর্জুনের পুতুল বানিয়ে ইউনিফর্ম পরিয়ে ইউনিফর্মে আগুন ধরিয়ে দিয়েছে। আর ইউনিফর্মে আগুন দেখে অর্জুনের মাথা গরম হয়ে যায়। অর্জুন সাথে সাথে গাড়ি থেকে একটি লাঠি নিয়ে সবাইকে পেটাতে থাকে। আর অর্জুন এটা স্পষ্ট বুঝিয়ে দেয় যে তোমরা ইউনিফর্মের সাথে কোনো কিছু করতে পারো না, ইউনিফর্মে আগুন লাগাতে পারো না। আর সেখান থেকে এক প্রোটেস্টরকে মারতে গিয়ে অর্জুন দেখে ওই প্রোটেস্টরের হাতে একটি ট্যাটু। তখনই অর্জুনের মনে পড়ে বিহারে ওই কিলারের হাতেও একটি ট্যাটু ছিল, আর ওই ট্যাটুতে লেখা ছিল সিটিকে। আর এখানেও কাদ্রির বাড়ি থেকে যে ছুরি উদ্ধার করা হয়েছে সেই ছুরিতেও সিটিকে লেখা রয়েছে। আর এটাই হচ্ছে দুজনের মধ্যে খুব বড় একটা লিঙ্ক। সবকিছু বিবেচনা করে অর্জুন ধারণা করে যে খুনগুলো হয়তো বা রিলিজিয়াস কালচারের পারপাসে হতে পারে, কারণ ইউএসএ তে এরকম সিরিয়াল কিলিং হতো। এজন্য অর্জুনের এইসব ঘটনাকে সিমিলার মনে হচ্ছে। তাই অর্জুন ওই 2 কিলারকে একই রুমে নিয়ে আসে। এরপর তাদের দুজনকে একসাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে দুজনকে কনফিউজ করে দেওয়ার জন্য সিটিকে এর বিষয়টি বলে। অর্জুন বলে তোমাদের ঝুলিয়ে গলা কেটে খুনের ভিডিও ধারণের পদ্ধতি সবকিছু আমি বুঝতে পেরেছি। অর্জুন বিহারের ওই কিলারের কথা বলে যে ও সবকিছু ঠিকঠাক করলেও কাদ্রি অর্ধেক ভুল করেছে।
তখন কাদরি বলে, আমি কোনো ভুল করিনি, আমি সবকিছু ঠিকঠাকই করেছি। বিহারের কিলার বলে, কিছু বলো না, রুলস আছে। কাদরি বলে, আমি তো রুলস ফলো করেছি। বিহারের কিলার অর্জুনের কাছে জানতে চায় সে কি ভুল করেছে। অর্জুন বলে, গলায় যে কাটার প্লেসমেন্ট ছিল সেটা সে ভুল জায়গায় কেটেছে। তখনই বিহারের ওই কিলার বলে ওঠে, গলায় কাটার প্লেসমেন্ট তো ওই ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এতে করে অর্জুন স্পষ্ট বুঝে যায় যে এই সবকিছুই কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর ওয়েবসাইটের ইনস্ট্রাকশন মতোই সবাই এই কাজগুলো করছে। আর সে ওয়েবসাইটের নামই হচ্ছে সিটিকে। তবে এটা কোনো সাধারণ ইন্টারনেটে পাওয়া ওয়েবসাইট না, এটি একটি ডার্ক ওয়েবে পাওয়া ওয়েবসাইট। আর ডার্ক ওয়েবে ক্রিয়েট করা এই ওয়েবসাইটগুলো এতটাই সিক্রেট যে সাইবার সেল থেকে এর কোনো তথ্য বের করা সম্ভব না। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে আর্মস ডিলার, প্রস্টিটিউশন এবং বিভিন্ন ইলিগাল কার্যক্রম ডার্ক ওয়েবে চালানো হয়। সিটিকে হচ্ছে তেমনই একটি ওয়েবসাইট। আর ডার্ক ওয়েবে সার্চ করে এই সিটিকের ফুল মিনিং পাওয়া যায়। সিটিকের ফুল মিনিং হচ্ছে ক্যাপচার, টর্চার, কিল। আর এই ওয়েবসাইটের মধ্যে ওই একই ক্যাটাগরির একই প্যাটার্নের খুন করার ভিডিও আপলোড করা হয়েছে। সাধারণত সাইকোপিলাররা খুন করে ধরা পড়বে বলে ভয়ে সেটা প্রকাশ করতে পারে না। আর তাদের এই প্রকাশ করার মাধ্যম হচ্ছে ডার্ক ওয়েবের এই সিটিকে ওয়েবসাইট, যেখানে তারা টর্চার করে খুন করে ভিডিও আপলোড করছে। আর এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে একই বিকৃত মানসিকতা সবাইকে একত্রিত করা। এটা হচ্ছে বিকৃত সিরিয়াল কিলার বা সাইকো কিলারদের সোশ্যাল মিডিয়া। রবি জানতে চায়, তাহলে সেম প্যাটার্নে খুন করে ভিডিও কেন আপলোড করছে? অর্জুন বলে, এই ওয়েবসাইটে মেম্বার হওয়ার জন্য, তাদের আস্থা অর্জন করার জন্য প্রত্যেককে সেম প্যাটার্নে দুটি করে খুন করতে হয়। আর কিভাবে খুন করবে, কোন প্যাটার্নে খুন করবে, কোন কোন অর্গান বের করবে, কিভাবে সেটা প্রিজার্ভ করবে, সবকিছুই ওই ওয়েবসাইটে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এই প্রক্রিয়া সম্পূর্ণ করার পরই তারা গ্রুপ মেম্বার হতে পারে। তবে সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে, এই গ্রুপে যত মেম্বার আছে তাদের জন্য বছরে একবার অ্যানুয়াল মিটের আয়োজন করা হয়, যেখানে তারা সবাই দেখা করে। তাই এই ওয়েবসাইটকে কে রান করছে, কি কারণে রান করছে, আর অর্গানগুলো কোথায় যাচ্ছে, আর বছরে একবার তারা কোথায় মিট করছে, অর্জুনকে এইসব বিষয়গুলো জানতে হবে। এরপর এই ওয়েবসাইটটি এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে রান করা হচ্ছে, সাইবার সেল সেই বিষয়টি তথ্য বের করার চেষ্টা করে। কিন্তু মাল্টিপল সার্ভার হওয়ায় ওয়েবসাইট ইউজারের এক্স্যাক্ট লোকেশন ট্রেস করা সম্ভব হয় না। এদিকে বাইরে প্রোটেস্টররা প্রোটেস্ট করেই চলেছে, আর ওদিকে তথ্য বের করার জন্য দুই কিলারকে টর্চার শুরু করে। আর এরই মধ্যে খবর আসে হসপিটালে ওই 5 জনের মধ্যে একজন মারা গিয়েছে। তাই কর্ণিকা দ্রুত অর্জুনকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু অর্জুন তা না শুনে ওই বিহারের ছেলেটিকে টর্চার করা শুরু করে। আর কাদরি অর্জুনের টর্চারের ভয়ে পাশে থাকা এক এসআই এর গান নিয়ে তার মাথায় গুলি করে। হসপিটালে একজন আর কাস্টডিতে একজন, দুজনের মৃত্যু হয়। অর্জুনকে ইমিডিয়েটলি শ্রীনগর থেকে বিশাখাপত্তনমে ট্রান্সফার করা হয়। সিন চলে আসে আবার বর্তমানে। অর্জুন বর্ষাকে বলে, এই লোকগুলো কোথায় দেখা করছে, কি জন্য করছে, আর তাদেরকে ধরতে এই গ্রুপের মেম্বার হওয়া ছাড়া আমার হাতের কোনো উপায় ছিল না। আর এজন্য অর্জুন ওই গ্রুপের মেম্বার হওয়ার জন্য এই খুনগুলো করেছে। কিন্তু বর্ষা বলে, এজন্য আপনি নিরীহ মানুষের জীবন নেবেন? কিন্তু অর্জুন বর্ষাকে জানায়, তুমি যাদের নিরীহ ভাবছো তারা নিরীহ না। যে লোকটিকে ঝোলানো হয়েছে সে 8 বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। আর আগের খুন করা ব্যক্তিটিও ছিল একজন ক্রিমিনাল। তাই অর্জুন কোনো নিরীহ মানুষকে খুন করেনি। এরপর অর্জুন বর্ষার সামনে ওই ব্যক্তির গলা কেটে খুন করে ফেলে। আর এই সব কিছু জানার পর বর্ষা অফিসে গিয়ে ডার্ক ওয়েব থেকে সিটিকি ওয়েবসাইটটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং অর্জুনকে একটি ভিডিও দেখায়, যেটা সোরাবার সিং নামে একজন লোক আপলোড করেছে। বর্ষা বলে, এই খুনটি যে প্লেসে করা হয়েছে আমার সেখানে কয়েক সপ্তাহ পোস্টিং ছিল। অর্জুন বলে, খুন তো হয়ে গিয়েছে, এই ভিডিও দেখে লাভ কি? বর্ষা বলে, এই খুনটি যে করেছে সে শুধুমাত্র একটি ভিডিও আপলোড করেছে, তার মানে আরেকটি ভিডিও আপলোড করতে তাকে আরো একটি খুন করতে হবে। আর চোরাবার হয়তোবা আজ হোক, কাল হোক বা কয়েক সপ্তাহ পরে হোক খুনটি করবে। এই জন্য তারা যদি চোরাবারকে ধরতে পারে তাহলে একজনের জীবন হয়তো বেঁচে যাবে। অর্জুন সাথে সাথে টিম নিয়ে রাজস্থানের জয়পুরে চলে যায়। আর চোরাবারের আপলোড করা ভিডিওতে চোরাবারের গায়ে যে জ্যাকেটটি ছিল তাতে ক্যাস্টলের লোগো ছিল। তাই লোকাল পুলিশের এসআই ওই লোগো দেখে বলে, স্যার, এই ধরনের জ্যাকেট পেট্রোল পাম্পের কাজ করা লোকেরাই পরে। এজন্য শহরে যত পেট্রোল পাম্প আছে সব পেট্রোল পাম্পে খোঁজ করতে শুরু করে।